নমস্কার। আজকের ক্লাসে আমরা ভারতীয় ইতিহাসের একদম প্রথম অধ্যায়টা শুরু করতে চলেছি। আমাদের আজকের বিষয় হলো ইতিহাস, তার শ্রেণীবিভাগ এবং প্রস্তর যুগ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু ভিত তৈরি করার জন্য খুব জরুরি। এখান থেকে অনেক মৌলিক প্রশ্ন আসে। তো চলো একদম গোড়া থেকে বিষয়টা বোঝা যাক। আমরা যে বিষয়টা পড়ছি ইতিহাস, প্রথমে আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি। দেখো, ইতিহাস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই ইতি হো আস, যার মানে হলো এরকমই ঘটেছিল, অর্থাৎ অতীতে যা যা ঘটনা ঘটেছে তার সুশৃঙ্খল বিবরণই হলো ইতিহাস। এখন এখান থেকে দুটো প্রশ্ন প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আসে, তাই ভালো করে নোট করে নাও। প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। আর দ্বিতীয় প্রশ্ন, তার লেখা বইটির নাম কি? বইটির নাম হল হিস্টোরিকা। এই দুটো তথ্য কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার একটা প্রশ্ন মনে আসতেই পারে যে আমরা ইতিহাস কেন পড়ব? শুধু পরীক্ষায় নম্বর তোলার জন্য? না, এর আরও গভীর কারণ আছে। প্রথম পয়েন্টটা দেখো, টু নো আওয়ার ওন পাস্ট, অর্থাৎ আমাদের নিজেদের অতীতকে জানার জন্য। আমরা কোথা থেকে এসেছি, আমাদের শিকড় কোথায়, এটা জানা খুব দরকার। দ্বিতীয়ত, টু লার্ন ফ্রম দ্য পাস্ট, ইতিহাস আমাদের শিক্ষা দেয় অতীতের রাজারা কি কি ভালো কাজ করেছিলেন আর কি কি ভুল করেছিলেন, যার জন্য বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে। সেই শিক্ষাটা আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে। আর সবশেষে, টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ওন সিভিলাইজেশন অ্যান্ড কালচার, আমাদের আজকের যে সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, এই সব কিছুরই উৎস কিন্তু অতীতে লুকিয়ে আছে। তাই বর্তমানকে ভালো করে বুঝতে হলে ইতিহাস পড়াটা আবশ্যক। বেশ, তাহলে এবার আমরা মূল আলোচনার প্রবেশ করব। কিন্তু তার আগে দুটো খুব গুরুত্বপূর্ণ ধারণা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এই দুটো শব্দ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় একটা বিভ্রান্তি তৈরি হয়। শব্দ দুটো হলো সভ্যতা বা সিভিলাইজেশন এবং সংস্কৃতি বা কালচার। চলো এদের মধ্যেকার পার্থক্যটা খুব ভালো করে বুঝেন। এই ছবিটার দিকে সবাই লক্ষ্য করো। এটা একটা ভেন ডায়াগ্রাম। এখানে দেখো, সংস্কৃতি বা কালচার হলো এই বড় বৃত্তটা, আর সভ্যতা বা সিভিলাইজেশন হলো তার ভেতরের ছোট বৃত্তটা। এর মানে কি? এর মানে হলো সভ্যতা আসলে সংস্কৃতিরই একটা অংশ। ব্যাপারটা আরও সহজ করে বলি, সভ্যতা হলো মানুষের জীবনের শুধুমাত্র ম্যাটেরিয়াল বা দৃশ্যমান দিকগুলো, যেমন ধরো ঘরবাড়ি, রাস্তাঘাট, যন্ত্রপাতি। আর সংস্কৃতি হলো ম্যাটেরিয়াল এবং নন ম্যাটেরিয়াল, অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্য দুটো দিক মিলিয়ে। মানে ঘরবাড়ির সাথে সাথে মানুষের চিন্তাভাবনা, ভাষা, ধর্ম, রাজনীতি, শিল্পকলা, এই সব কিছুই সংস্কৃতির অংশ। তাই সংস্কৃতি একটা অনেক বড় ধারণা। চলো একটা খুব ভালো উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝব, যেটা থেকে পরীক্ষাতেও প্রশ্ন আসে। আমরা সিন্ধু উপত্যকাকে সিন্ধু সভ্যতা বলি, কিন্তু বৈদিক যুগকে বৈদিক সংস্কৃতি বলি কেন? কারণ সিন্ধু উপত্যকা থেকে আমরা মাটি খুঁড়ে শুধু তাদের বাড়ি, রাস্তা, বাসনপত্র, এই সব দৃশ্যমান বা ম্যাটেরিয়াল জিনিসগুলোই পেয়েছি। তাদের লিপি আমরা পড়তে পারি না, তাই তাদের সমাজ বা ধর্ম কেমন ছিল তা আমরা স্পষ্টভাবে জানি না। অন্যদিকে বৈদিক যুগের ক্ষেত্রে আমাদের কাছে বেদ আছে, যা থেকে আমরা তাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, এইসব অদৃশ্য বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারি। এই জন্যই একটা সভ্যতা আর অন্যটা সংস্কৃতি। আশা করি পার্থক্যটা এবার পরিষ্কার। তাহলে সভ্যতা আর সংস্কৃতির পার্থক্য আমাদের কাছে এখন স্পষ্ট। এবার পরের ধাপে যাওয়া যাক। ইতিহাস তো একটা বিশাল সময়কাল, এত কিছু মনে রাখা তো খুব কঠিন। তাই ঐতিহাসিকরা আমাদের পড়ার সুবিধার জন্য ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এই ভাগগুলো যদি আমরা ঠিকভাবে বুঝে যাই, তাহলে পুরো ইতিহাসটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। চলো দেখে নিই সে ভাগগুলো কি কি। ইতিহাসকে যে ভাগ করা হয় তার মূল ভিত্তিটা কি? ভিত্তিটা হলো লিখিত উপাদান, অর্থাৎ লেখা। এই চারটা ভালো করে দেখো। ইতিহাসকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। এক, প্রাক-ইতিহাস বা প্রি হিস্ট্রি। প্রি মানে আগে, অর্থাৎ লেখার আবিষ্কারের আগের সময়। তখন তো কোনো লেখা ছিল না, তাহলে আমরা সেই সময়টা সম্পর্কে জানি কি করে? শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে, মানে মাটি খুঁড়ে পাওয়া পাথরের অস্ত্র বা গুহাচিত্র থেকে। ২, আদ্য ইতিহাস বা প্রোটো হিস্ট্রি। এই যুগে লিপি বা লেখা আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা সেই লেখা আজও পড়তে পারিনি। আর ৩ নম্বর হল ইতিহাস বা হিস্টোরিক যুগ। এই যুগে প্রত্নতাত্ত্বিক উপাদানের সাথে সাথে লিখিত উপাদানও আছে এবং সেই লেখা আমরা পড়তেও পারি। বেশ, তাহলে লিখিত উপাদানের ভিত্তিতে এই ভাগটা তো আমরা বুঝলাম। কিন্তু ভারতের ইতিহাসকে বোঝার জন্য ঐতিহাসিকরা আরও এক ধরনের শ্রেণীবিভাগ ব্যবহার করে থাকেন। চলো এবার আমরা সেই দ্বিতীয় ভাগটা দেখে নিই। ভারতীয় ইতিহাসের এই দ্বিতীয় শ্রেণীবিভাগের মধ্যে দুটো মতবাদ প্রচলিত আছে। একটা হলো পরম্পরাগত বা ট্রেডিশনাল ক্লাসিফিকেশন, আর অন্যটা হলো আধুনিক বা মডার্ন ক্লাসিফিকেশন। আমরা দুটোই পড়ব, কারণ দুটো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
প্রথমে আমরা দেখব ট্রেডিশনাল ক্লাসিফিকেশন। এটা কে করেছিলেন? নামটা মনে রাখতে হবে, J.S. মিল। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তিনি কিসের ভিত্তিতে এই ভাগটা করেছিলেন? তিনি ভাগটা করেছিলেন ধর্মের ভিত্তিতে, অর্থাৎ কোন সময়ে কোন ধর্মের শাসকরা ভারতে রাজত্ব করেছেন। তার মতে ভারতের ইতিহাস 3 ভাগে বিভক্ত। প্রথম, হিন্দু ভারত, একদম প্রাচীনকাল থেকে 1206 সাল পর্যন্ত। তারপর মুসলিম ভারত, 1206 থেকে 1757, মানে পলাশির যুদ্ধ পর্যন্ত। আর শেষে ব্রিটিশ ভারত, 1757 থেকে 1947 সাল পর্যন্ত। তবে একটা কথা মনে রাখবে, আজকের ঐতিহাসিকরা কিন্তু এই ভাগটা আর মানেন না, কিন্তু পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে তাই আমাদের এটা জানতে হবে। এবার আমরা আসছি মডার্ন ক্লাসিফিকেশনে। ঐতিহাসিকরা এখন এই ভাগটাই অনুসরণ করেন। এর ভিত্তিটা কি? এর ভিত্তি কিন্তু ধর্ম নয়, বরং এর ভিত্তি হল ক্ষমতা ও শাসন ব্যবস্থার পরিবর্তন। আর এর মূল ধারণাটা হল সামন্ততন্ত্র বা ফিউডালিজম। এই অনুযায়ী ভারতের ইতিহাসকে 3টে যুগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্য আর আধুনিক। প্রাচীন যুগ হল সামন্ততন্ত্র আসার আগের সময়, মধ্যযুগ হল যখন ভারতে সামন্ততন্ত্র ছিল, আর আধুনিক যুগ হল সামন্ততন্ত্রের পতনের পরের সময়। এখন আমাদের বিস্তারিতভাবে জানতে হবে এই সামন্ততন্ত্র ব্যাপারটা আসলে কি। এই সামন্ততন্ত্র বা ফিউডালিজম শব্দটা খুব ভালো করে বুঝতে হবে। এর মানে কি? খুব সহজ ভাষায় এর মানে হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ যখন দেশের সমস্ত ক্ষমতা একজন কেন্দ্রীয় রাজার হাতে না থেকে রাজ্যের বিভিন্ন ছোট ছোট এলাকার শাসকদের বা সামন্তদের হাতে ভাগ হয়ে যায়, রাজা নামমাত্র প্রধান থাকেন কিন্তু তার ক্ষমতা অনেক কমে যায়। আসল ক্ষমতা চলে যায় ওই আঞ্চলিক শাসকদের হাতে। এই দুটো ছবি দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বাঁদিকে ছবিটা দেখো, এটা প্রাচীন যুগের শাসন ব্যবস্থা। রাজা একদম কেন্দ্রে, সৈন্য, বিচার, রাজস্ব সব ক্ষমতা ওনার হতে। এটাকে বলা হয় কেন্দ্রীভূত শাসন। এবার ডান দিকে ছবিটা দেখো, এটা মধ্যযুগের। রাজা কেন্দ্রে আছেন ঠিকই, কিন্তু তার ক্ষমতা বিভিন্ন সামন্ত বা ফিউডাল লর্ডদের মধ্যে ভাগ হয়ে গেছে। একেই বলা হয় বিকেন্দ্রীভূত শাসন বা সামন্ততন্ত্র। চলো একটা খুব পরিচিত উদাহরণ দিই। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় পর্যন্ত দিল্লির শাসন খুব শক্তিশালী এবং কেন্দ্রীভূত ছিল, কিন্তু তার মৃত্যুর পর মুঘল শাসন দুর্বল হয়ে পড়ে। আর সেই সুযোগে কি হল? বাংলা, অযোধ্যা, দাক্ষিণাত্য এইসব অঞ্চলের শাসকরা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে দিল। এরাই ছিল সামন্ত। অর্থাৎ যখনই কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে, তখনই আঞ্চলিক শক্তি বা সামন্তরা শক্তিশালী হয়ে ওঠে। আশা করি সামন্ততন্ত্র ব্যাপারটা এবার তোমাদের কাছে পরিষ্কার। তাহলে ইতিহাসের শ্রেণীবিভাগ আমরা বুঝে গেছি। এবার আমরা একদম প্রথম ভাগে ফিরে যাব, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ। আর প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হল প্রস্তর যুগ বা দ্য স্টোন এজ। চলো শুরু করা যাক। প্রস্তর যুগ শুরু করার আগে এই চার্টটা একটু দেখে নাও। এটা হলো পৃথিবীর ভূতাত্ত্বিক সময় সারণী। পুরোটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা শুধু একদম শেষের অংশটা দেখব। দেখো, এখানে আছে কোয়াটারনারি পিরিয়ড। এই সময়ই প্রস্তর যুগ শুরু হয়। এই কোয়াটারনারি পিরিয়ডকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্লিস্টোসিন, যেটা ছিল বরফের যুগ বা আইস এজ, আর একটা হলো হোলোসিন, মানে এখনকার উষ্ণ যুগ। মনে রাখবে, প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ ছিল ওই বরফের যুগে, আর বরফ গলে যাওয়ার পর মেসোলিথিক আর নিওলিথিক যুগ শুরু হয়। এবার আমরা প্রস্তর যুগের ভাগগুলো দেখব। এই চারটা হলো আমাদের আজকের পড়ার ম্যাপ। প্রস্তর যুগকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়। 1, পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। 2, মধ্যপ্রস্তর যুগ বা মিসোলিথিক এজ। আর 3, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। আমরা এখন এই 3টে যুগকে একটা একটা করে বিস্তারিতভাবে পড়ব। আমরা শুরু করছি পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ দিয়ে। এই যুগটা এতটাই লম্বা যে একেও আবার 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হল নিম্ন পুরাপ্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক। সময়কালটা দেখো, প্রায় 5 লক্ষ থেকে 50,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে আইস এরা বা বরফ যুগও বলা হয়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি? 1, কোন পাথর ব্যবহার হতো? উত্তর, কোয়ার্টজাইট পাথর। 2, কী ধরনের অস্ত্র ছিল? কোর টুলস। কোর মানে পাথরের মূল অংশ, যেমন হ্যান্ডঅ্যাক্স বা হাতকুঠার। আর জায়গাগুলোর নামও মনে রাখতে হবে: সোহনঘাটি, ভীমবেটকা। এরপর আসছে মধ্য পুরাপ্রস্তর যুগ, সময়কাল 50,000 থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ফ্লেক্স সংস্কৃতি বা ফ্লেক কালচার। ফ্লেক মানে কি? আগের যুগে ওরা পাথরের মূল অংশ বা কোর ব্যবহার করত। এই যুগে ওরা কোর থেকে পাতলা ধারালো অংশ বা ফ্লেক বের করে অস্ত্র বানাতে শিখল। এটা অনেক উন্নত প্রযুক্তি। কী ধরনের পাথর ব্যবহার হতো?
চার্ট, জ্যাসপার, আর প্রধান অস্ত্রের নাম কি? স্ক্রেপার, বোরার। প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা পুরাপ্রস্তর যুগের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ উচ্চ পুরাপ্রস্তর যুগে। সময়কাল 40,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছিল। ১. মানুষ প্রথমবার হাড়ের তৈরি অস্ত্র ব্যবহার করতে শিখল। ২. আমাদের প্রজাতি অর্থাৎ আধুনিক মানুষ বা হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব হল। ৩. মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার, আগুনের ব্যবহার। আর ৪. গুহাচিত্র বা কেভ পেইন্টিংয়ের শুরু। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যে এতক্ষণ ধরে পুরা প্রস্তর যুগ পড়লাম, চলো সেটাই টেবিলটার মাধ্যমে একবারে রিভাইজ করে নিই। পরীক্ষার আগে এটা খুব কাজে দেবে। দেখো, লোয়ার প্যালিওলিথিকের মূল বৈশিষ্ট্য কোর টুলস, মিডল প্যালিওলিথিকের মূল বৈশিষ্ট্য ফ্লেক কালচার, আর হায়ার প্যালিওলিথিকের মূল বৈশিষ্ট্য ব্লেড টুলস, আর সবথেকে গুরুত্বপূর্ণ আগুনের আবিষ্কার। শুধু এইটুকু মনে রাখলেই অনেক প্রশ্নের উত্তর করা যাবে। সাথে টাইমলাইন আর জায়গাগুলোর নামও একবার দেখে নেবে। পুরাপ্রস্তর যুগের পর আমরা আসছি মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজে। সময়কাল 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। এই যুগটাকে বলা হয় ট্রানজিশন ফেজ বা পরিবর্তন পর্ব, কারণ এই সময় জলবায়ু বদলাচ্ছিল, বরফ গলছিল। এই যুগের প্রধান বৈশিষ্ট্য কি? মাইক্রোলেথ। মাইক্রো মানে ছোট, আর লেথ মানে পাথর, অর্থাৎ খুব ছোট ছোট পাথরের অস্ত্র। আর কি হলো? তীরধনুকের ব্যবহার শুরু হলো। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা পরীক্ষায় বারবার আসে, পশুপালনের প্রথম প্রমাণ কোথায় পাওয়া গেছে? উত্তর হল মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাগর। এবার প্রস্তর যুগের শেষ ভাগ এবং সবচেয়ে বৈপ্লবিক অধ্যায়, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। সময়কাল 6,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। এটাকে নিওলিথিক রেভলিউশন বা নব্যপ্রস্তর বিপ্লব বলা হয়। কেন? কারণ এই যুগে মানুষ এমন কিছু জিনিস আবিষ্কার করে যা তাদের জীবনযাত্রায় বদলে দেয়। কি সেই আবিষ্কার? ১. কৃষিকাজের শুরু। ২. পশুপালনের বিস্তার। ৩. মাটির পাত্র বা পটেরি তৈরি। ৪. চাকার আবিষ্কার। আর এই সব কিছুর ফলে সবচেয়ে বড় পরিবর্তনটা কি হলো? মানুষ প্রথমবার স্থায়ীভাবে বসবাস করতে শিখল, আর এর থেকেই গ্রামের পত্তন হলো। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। ১ নম্বর, মেহেরগড় কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে। কেন বিখ্যাত? এটা নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম কেন্দ্র, এবং এখান থেকেই কৃষির প্রথম প্রমাণ পাওয়া গেছে। একে রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট বলা হয়। ২ নম্বর, কোল্ডিহোয়া উত্তরপ্রদেশে অবস্থিত। এখান থেকে ধানের প্রথম প্রমাণ মিলেছে। ৩ নম্বর, বুরজাহোম কাশ্মীরে অবস্থিত। এখানকার দুটো বিশেষ বৈশিষ্ট্য হল গর্তাবাস বা পিট ডুয়েলিং আর মানুষের সাথে কুকুরের সমাধি। ৪ নম্বর, চিরান্দ বিহারে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে হাড়ের তৈরি অস্ত্র পাওয়া গেছে। প্রত্যেকটা পয়েন্ট নোট করে নাও। তাহলে প্রস্তর যুগ অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ আমাদের পড়া শেষ। এবার আমরা ইতিহাসের দ্বিতীয় ভাগে প্রবেশ করছি। সেটা কি? আদ্য ইতিহাস বা প্রোটোহিস্ট্রি। মনে আছে তো এর সংজ্ঞা কি? যে যুগে লিপি বা লেখা ছিল, কিন্তু আমরা তার পাঠোদ্ধার করতে পারিনি। আদ্য ইতিহাসের সময়কাল মোটামুটি 3,000 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ে ভারতে দুটো বড় সভ্যতা আমরা দেখতে পাই। একটা হলো হরপ্পা সভ্যতা, যেটা ছিল নগরকেন্দ্রিক, আর অন্যটা হলো বৈদিক সংস্কৃতি, যেটা ছিল মূলত গ্রামীণ এবং পশুপালক কেন্দ্রিক। হরপ্পা সভ্যতার লিপি আমরা পড়তে পারি না, তাই এটা আদ্য ইতিহাসের অংশ। আর বৈদিক যুগের সাহিত্য থাকলেও তা মূলত মুখে মুখে প্রচলিত ছিল এবং অনেক পরে লেখা হয়েছে, তাই একেও এই পর্বে রাখা হয়। এবার আমরা ইতিহাসের শেষ ভাগ অর্থাৎ ঐতিহাসিক যুগে চলে এসেছি। এর সংজ্ঞাটা খুব সোজা। যে সময় থেকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের পাশাপাশি পাঠযোগ্য লিখিত উপাদানও পাই, সেটাই হলো ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগের সূচনা ধরা হয় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে, যখন ঋগ্বেদ রচিত হয়েছিল। কারণ ঋগ্বেদের লেখা আমরা পড়তে এবং বুঝতে পারি। এই সময় থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত ভারতের পুরো সময়টাই ঐতিহাসিক যুগের মধ্যে পড়ে। তোমরা চার্টে দেখতেই পাচ্ছ, ঋগ্বৈদিক যুগ দিয়ে শুরু হয়ে মহাজনপদ, মৌর্য, গুপ্ত, সুলতানি, মুঘল, ব্রিটিশ, এই বিশাল যাত্রাপথ। এই সব কিছুই আমরা আমাদের পরের ক্লাসগুলোতে এক এক করে পড়ব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আমরা পড়লাম যে হরপ্পা সভ্যতা হলো প্রোটোহিস্ট্রি বা আদ্য ইতিহাসের অংশ, কারণ আমরা ওর লিপি পড়তে পারি না। এবার ভাবো তো, যদি কোনোদিন ওই লিপির মানে উদ্ধার করা যায়, তাহলে কি হরপ্পা সভ্যতা প্রোটোহিস্ট্রি থেকে হিস্ট্রি বা ঐতিহাসিক যুগে চলে আসবে?
এর উত্তরটা কিন্তু আজকের ক্লাসের সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে। এটা নিয়ে চিন্তা করবে, দেখবে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। পরের ক্লাসে আবার দেখা হবে।